নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ওয়েদারটা একটু ভালোই ছিল বিকালবেলায়, তো ভেবেছিলাম একটু সুন্দর একটা মনোরম দৃশ্যের মধ্যে আমরা একটা ছোট্ট একটা সাক্ষাৎকার করব, কিন্তু দেখতে মুষলধারায় বৃষ্টি, কোথাও কিছু দেখা যাচ্ছে না। তো তবুও ভেবেছি যে ঠিক আছে, গাড়ির মধ্যে বসে একটা কিছু ছোট্ট একটা সাক্ষাৎকার হয়ে যাক। আমাদেরই একজন মাস্টারমশাই, যিনি অবকাশপ্রাপ্ত হয়েছেন 2006 সালে। তো ইনি আন্দামানে কীভাবে এসছেন আর কি সূত্রে এসেছিলেন, তো সেই সব ব্যাপারে আমরা ওনার কাছ থেকে শুনতে পাবো। স্যার নমস্কার। স্যার, আমার নাম প্রণবেন্দ্র ব্যানার্জি। আপনি আন্দামানে কবে এসছেন আর কি সূত্রে এসেছিলেন? আন্দামানে আমি এসেছিলাম, আমার বয়স তখন 13-14 বছর। বাবা মা দুজনেই চাকরি নিয়ে আন্দামানে আসে। আন্দামানে আসার কারণটাই ছিল, বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এখন দেশ স্বাধীন হওয়ার পর এর মাঝখানে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে তারা দুজনেই কিন্তু, বাবা এবং মা দুজনেই পূর্ববঙ্গের মানুষ, কিন্তু পশ্চিমবঙ্গে এসছেন তারা দেশ ভাগ হওয়ার বহু আগে। যেহেতু আমার মায়ের দিক দিয়ে, বাবার দিক দিয়ে তাদের পূর্বপুরুষরা পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের যোগাযোগ দেশ ভাগের বহু আগে থেকেই ছিল। ফলে পড়াশোনার সূত্রে তারা পশ্চিমবঙ্গেরই স্কুল কলেজগুলোতে পড়াশোনা করেছে। আচ্ছা, এবার চলে আসি আন্দামান আসা। দেশ স্বাধীন হওয়ার পর স্যার আমি একটু বলবো, স্যার পূর্ববঙ্গে কোথায় ছিলেন, গ্রাম, জেলা? পূর্ববঙ্গে বাবার দিক দিয়ে তাঁরা ছিলেন ফরিদপুরের লোক। ফরিদপুরের পালং থানার লোজন বা লমসিং গ্রাম, শুনেছি আমি যেটা। আর মায়েরা ছিলেন, তাঁর পূর্বপুরুষরা ছিলেন সিলেট, অর্থাৎ শ্রীহট্ট জেলা। সেখানকার হবিগঞ্জ বলে যে জায়গা, সেই জায়গার মানুষ ছিলেন। এগুলো আমার তাদের মুখে শোনা, কারণ আমি তো নিজে কখনো পূর্ববঙ্গে যাইনি বা বাংলাদেশেও যাইনি। ফলে আমি তাদের কাছ থেকে যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি। এবার ঘটনা দাঁড়ালো, দেশ স্বাধীন হওয়ার পর দেশের সরকার স্বাধীনতা সংগ্রামীদের যেন ভুলেই গেল। স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গেল। স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন দেশের জন্য অনেকেই প্রাণ দিয়েছেন। ব্রিটিশ পুলিশের গুলিতে ফাঁসিতেও গেছেন বহু মানুষ, জেলে গেছেন বহু মানুষ। বাবা ওই জেলে যাওয়াদের দলে ছিল, জেলে গেছেন বেশ কয়েকবার তার ছাত্র জীবনে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশের সরকারের কাছে তো এটা হাত পেতে বলতে পারেন না যে এবার আমাকে কিছু সাহায্য করো। ফলে এদের দিকে তাকাবার অবসর তখন সরকারের ছিল। এরা ছোটোখাটো কাজ করে এখানে ওখানে, তার মধ্যে আমার বাবাও বিভিন্ন জায়গায় খাতা লিখে বা কোনো ছোট অফিসে হয়তো ক্লার্কের কাজ করে, আবার সেই কাজটা যখন থাকতো না, প্রয়োজন মতো শরীরের রক্ত বিক্রি করেও তিনি আমাদেরকে, অর্থাৎ তার ছেলে মেয়েদেরকে পালন করে গেছেন। ঠিক এই সময়টাতে তখন বিধানচন্দ্র রায়ের আমল পশ্চিমবঙ্গের বুকে। আর এখান থেকে মিস্টার রাজওয়াড়ে সাহেব, চিফ কমিশনারের রাজত্ব ছিল পোর্টব্লেয়ারে। পোর্টব্লেয়ারের রাজওয়াড়ে সাহেব, তিনি ছিলেন চিফ কমিশনার। তিনি মারাঠি হলেও ভালো বাংলা বলতে পারতেন। তিনি পশ্চিমবঙ্গে গিয়ে হাজির হলেন রাইটার্স বিল্ডিংয়ে, এবং সেখান থেকে একটা বিজ্ঞপ্তি জারি করলেন যে আন্দামানের জন্য শিক্ষক দরকার, বাংলা ভাষার শিক্ষক। প্রচুর লোকেরা অ্যাপ্লিকেশন দিল, আবেদন করলো, এবং যতজন আবেদন করলো সবাইকেই তিনি রিক্রুট করলেন। এবার এখানটাই বলি যে কেন আন্দামানে বঙ্গভাষা শিক্ষক চাই। তার কারণ, তার আগে থেকে
48 থেকে পূর্ববঙ্গ থেকে যে দেশ ভাগের ফলে মানুষরা এপার বাংলায় চলে এলো, পশ্চিমবঙ্গে চলে এলো, তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, বিহারে, দণ্ডকারণ্যে, উড়িষ্যায়, বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছিল। এবং বিধানচন্দ্র রায়ের সঙ্গে একটা প্যাক্ট করে কথাবার্তা বলে আন্দামানেও পুনর্বাসন দেওয়ার কথাটা স্থির হলো, যে আন্দামানেও বেশ কিছু পুনর্বাসন দেওয়া হবে। তখন তো রিফিউজি বলা হতো, উদ্বাস্তুদেরকে রিফিউজি বলা হতো। তো তাদেরকে আন্দামানে নিয়ে গিয়ে পুনর্বাসন দেওয়া হবে। পুনর্বাসন 48 সাল থেকে শুরু হয়ে গেল। 52 সালে এসে উদ্বাস্তুরা ডিমান্ড করতে শুরু করলো যে আমাদের বাংলা মিডিয়াম স্কুল চাই। কারণ আন্দামানে তখন একমাত্র হিন্দি মিডিয়াম স্কুল, বয়েজ স্কুল, হিন্দি মিডিয়াম স্কুল চলে। তো আমাদের বাংলা মিডিয়াম স্কুল চাই, বাংলা মিডিয়াম স্কুল চাই। এই দাবি উঠতে উঠতে এটা 58 সাল এসে গেল। 59 সালে চিফ কমিশনার গেলেন এবং তিনি শিক্ষক নিযুক্ত করে ওখান থেকে জাহাজ ভরে এমভি আন্দামান, নতুন একটা জাহাজ তখন বেরিয়েছে, কাজে 300 শিক্ষক নিয়ে তিনি আন্দামানে ফিরলেন। তো সেই শিক্ষকদের মধ্যে শিক্ষকের মা তখন বললেন যে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এবং আমার স্বামীকে নিয়েও আমি যেতে চাই। তা আমার স্বামী তো একজন স্বাধীনতা সংগ্রামী এবং তার বয়সও হয়েছে, তিনি কি করবেন? চিফ কমিশনার সাহেব বললেন, চিফ কমিশনার তখন রাজওয়ারি সাহেব বললেন যে তাকে আমি ক্লার্কের পোস্টে চাকরি দিয়ে দেবো, অসুবিধার কিচ্ছু নেই, ওনাকেও নিয়ে চলুন, সবাই সব সমেত চলুন। তো সব সমেতই আমরা একেবারে মানে মূল ভূখণ্ডের পাট চুকিয়ে দিয়ে আত্মীয় স্বজন ছেড়ে আমরা আন্দামানের পথে পাড়ি দিলাম। আন্দামানে এলাম। মানে আন্দামানে আপনারা মানে আপনার বাবা মা চাকরি সূত্রে এসেছিলেন? মানে ওই যে পূর্ববঙ্গ থেকে মানে যে রিফিউজি করে এনেছিল সেরকম? তো আপনারা এসেছিলেন কবে? মানে আপনার বাবা মা এসেছিলেন কবে? 1959। ঠিক আছে। তো তারপরে তো এখানে বাবা চাকরি পেলেন, তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তাকে পাঠানো হলো জেল ডিপার্টমেন্টে, সেলুলার জেল, যেটা আজকে ন্যাশনাল মেমোরিয়াল, সেলুলার জেলে। আর মা হাই স্কুলে জয়েন করলেন। আমি তো বাংলা মিডিয়াম পড়াশুনো করে এসেছি ক্লাস 9 পর্যন্ত। এখানে তো বাংলা মিডিয়াম নাই, ফলে আমাদের মতন কিছু ছাত্ররা এখানে যারা ছিল প্রায় 14-15 জন, তাদেরকে সেই বছর উঠে যাচ্ছে, ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা বন্ধ হয়ে যাচ্ছে, 11 ক্লাস শুরু হচ্ছে, 11 ক্লাসের যে পাঠ্যক্রম সেইটা স্টার্ট হচ্ছে। তো আমাদেরকে একটা সুযোগ দেওয়া হলো যে তোমরা বাড়িতে পড়াশুনো করবে, ক্লাস 10-এর পরীক্ষাটা প্রাইভেটলি তোমরা দিতে পারবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোশ্চেন পেপার পাঠাবে, বয়েজ স্কুলে সিট পড়বে এখান থেকে, তারপর অ্যান্সার পেপার আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে পাঠিয়ে দেওয়া হবে। সেইভাবে আমরা পরীক্ষা দিলাম এবং আমরা স্কুল ফাইনাল পাস করলাম। তখন তো ম্যাট্রিকুলেশন ছিল না, স্কুল ফাইনাল বলা হতো ওই সিস্টেমটাকে। তো আমরা স্কুল ফাইনাল পাস করে গেলাম, পাস করে কলকাতায় কলেজে পড়তে চলে গেলাম। এইভাবে আমাদের স্কুলটা কেটেছে। আর বাবা এই সেলুলার জেলে যেদিনকে ঢুকলেন সার্ভিসে, সেই দিন ঢুকেই প্রথম দেখলেন যে ওখানে একটা কালো বোর্ড লাগানো আছে, তার মধ্যে গোটা 11 নাম লেখা আছে। সেলুলার জেলটা ভাঙা চলছে। সেলুলার জেলটা 7টা উইংস ছিল, 3টে উইংস অলরেডি ভাঙা হয়ে গেছে। বলা হলো জাপানি বোমার আক্রমণে নাকি ভেঙেছে, জানি না। তারপরে একটা উইংয়ের তখন ভাঙা চলছে, আর বাকি 3টে উইংসের মধ্যে একটা উইংসে এখানকার প্রশাসন যাদেরকে সাজা দিত সেই সব লোকেদেরকে কারাদণ্ড হলে পরে ওখানে জেলে রাখা হতো। একটা উইংস জেল পারপাসে ব্যবহার হতো, আর তারই খানিকটা অংশ জেল অফিস হিসেবে ব্যবহার হতো, জেলারের অফিস হিসেবে। সেইখানে বাবা ক্লার্কের পোস্টে নিযুক্ত হলেন এবং প্রথমে ঢুকেই তিনি তো একজন স্বাধীনতা সংগ্রামী, তার যখন চোখের উপর পড়লো এবং প্রথম নামটি ছিল বালগঙ্গাধর তিলক। বাবার চোখের সামনে ভেসে উঠল যে বালগঙ্গাধর তিলক তো মান্দালয় জেলে গিয়েছিলেন, বার্মায় মান্দালয় জেলে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র,
হুম। আর এদের আগে সিপাহী বিদ্রোহের সময় হুম। বাহাদুর শাহকে রেঙ্গুনে বন্ধ করে রাখা হয়েছিল। হুম। সুতরাং আন্দামানের সেলুলার জেলের সঙ্গে বালগঙ্গাধর তিলকের কোনো কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নেই। আর বাকি 10-11 জন লোকের নাম দেখে, তাহলে বাকি যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সেলুলার জেলে এসেছিলেন তাদের নাম ধাম কোথায়? বাবা এটা নিয়ে তখনকার দিনে যে জওহরলাল নেহরুর কাছে চিঠি লিখলেন এবং বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠিপত্র লেখালেখি চলতে লাগলো। হুম। কিছুদিন পর দেখা গেল জেল ভাঙাটা বন্ধ হয়ে গেছে। হুম। আজকে যে বাইরের থেকে যে একটা 4th নম্বর দেয়ালটা দাঁড়িয়ে আছে, হুম। ওই পর্যন্ত বাকি উইংস ভাঙা হয়ে গেছিল, দেয়ালটা তখন বন্ধ হয়ে গেল, ভাঙাটা আর ভাঙা চললো না, হুম। এটা বন্ধ হয়ে গেল। 64 সালে ইন্দিরা গান্ধীর আমলে স্বাধীনতা সংগ্রামীদেরকে তাম্রপত্র দিয়ে সম্মানিত করা হলো এবং তাদের জন্য একটা সাম্মানিক একটা অনারেরিয়াম হুম। স্বাধীনতা সংগ্রামীদের জন্য চালু করা হলো। হুম। বাবাও পরবর্তী সময় পেয়েছিলেন। আন্দামানে 5 জন স্বাধীনতা সংগ্রামী হুম। যারা আন্দামানে শেষ জীবন পর্যন্ত কাটিয়ে গেছেন, হুম। তার মধ্যে বাবা একজন, হুম। তিনিও তাম্রপত্র পেয়েছিলেন সেই যুগে। এটা গেল তাদের একটা দিক, হুম। বাবার দিক। মজার ব্যাপার হলো স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে বহু মানুষ সেলুলার জেলে এসেছে, হুম। বহু স্বাধীনতা সংগ্রামী। বাবা মানে মেইনল্যান্ডের অর্থাৎ মূল ভূখণ্ডের জেলে তিনি কাটিয়েছেন। হুম। স্বাধীন ভারতে হুম। আন্দামানে এসে লেবারদের জন্য, শিক্ষকদের জন্য, অফিস স্টাফদের জন্য আন্দোলন করতে গিয়ে হুম। তিনি অ্যারেস্ট হলেন এবং সেলুলার জেলে বন্দী হলেন। হুম। এটা মজার ব্যাপার। মজার ব্যাপার এই কারণে যে তিনি পরাধীন ভারতে সেলুলার জেলে আসেননি, হুম। স্বাধীন ভারতে তাকে সেলুলার জেলে বন্ধ করা হলো। হ্যাঁ। তো আমরা অনেক সময় এটা নিয়ে হাসাহাসি করি। হুম। পরবর্তী সময়ে এই সেলুলার জেল ন্যাশনাল মেমোরিয়াল হয়ে গেছে। মেমোরিয়াল হয়ে গেল। তিনি ওই চিঠি যে সরকারি তরফ থেকে যে সমস্ত প্রকাশ করা হয়েছিল, হুম। এ সমস্ত পত্রপত্রিকা হুম। বা স্বাধীনতা সংগ্রামীদের যে সমস্ত পত্রপত্রিকাগুলো বেরিয়েছিল তার মধ্যে লেখাই আছে। কারণ বাবা বিজয়লাল ব্যানার্জি, হুম। তিনি বিএল ব্যানার্জি বা ব্যানার্জি দা হিসেবেই পরিচিত ছিলেন সবার কাছে। তো ওইখানে লেখাই আছে যে বাবা প্রথম এই জেল ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। 300 মানুষের একটা হুম। দরখাস্ত প্রথম বাবা লিখেছিলেন, হুম। যেটা প্রাইম মিনিস্টারকে, সেইটা দিয়েই এবং অ্যাডমিনিস্ট্রেশনও এটা স্বীকার করে নিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত পাবলিকেশন আছে হুম। তার মধ্যে যে বিএল ব্যানার্জি প্রথম 300 মানুষকে নিয়ে তাদের সই করে মানে যে protection, প্রতিবাদ লিপি প্রতিবাদ জেল শুরু ভাঙার করেন বিরুদ্ধে প্রথম, হ্যাঁ। শুরু হয়। পরবর্তী সময়ে সেলুলার জেল ন্যাশনাল মেমোরিয়াল হয়েছে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি সেখানে সংগ্রহ করা হয়েছে, হুম। রাখা হয়েছে, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা হয়েছে ইত্যাদি। সেলুলার জেলের অনেক ডেভেলপমেন্ট হুম। হয়েছে, কাজকর্ম হয়েছে এবং আজও চলছে অনেক কাজকর্ম। তো এইটা গেল আমার পারিবারিক দিক। হুম। আর মা তো এখানে স্কুলে, বিভিন্ন স্কুলে, এবং সব মায়ের দিক দিয়েও একটা ঘটনা, সেটা হলো হ্যাডে স্কুলে 3 জন ম্যাডাম, ব্যানার্জি ম্যাডাম, নায়ার ম্যাডাম এবং এমিলি ম্যাডাম। এমিলি ম্যাডাম ছিলেন তামিল, হুম। নায়ার ম্যাডাম ছিলেন মালায়ালি, আর ব্যানার্জি ম্যাডাম ছিলেন বাঙালি। হুম। এই 3 ম্যাডামের কাছে যে সমস্ত ছেলেপিলেরা পড়াশুনো করেছে তাদের মধ্যে এই যে ডক্টর সদাশিবন, হুম। যে জিবি পন্থের পরবর্তী সময়ে হুম। Director হেড ছিলেন। ডাইরেক্টর হয়েছিল, হুম। তারপরে ডক্টর শিবশঙ্কর, হুম। এরা সব তাদের হাতের ছাত্র। আমাদের হাতে ছাত্র। এবং ট্রায়ো অফ এডুকেশন হুম। বলা হতো। এই 3 ম্যাডামকে হুম। নাম দেওয়া হয়েছিল ট্রায়ো অফ এডুকেশন। হুম। হ্যাঁ, এডুকেশনের 3 জন শিক্ষক, হুম। এই নামে তারা পরিচিত ছিলেন তাদের পুরনো ছাত্রছাত্রীদের কাছে আজও। মাকে আমি দেখেছি যে কোনো রোগীকে সঙ্গে নিয়ে বা গেলে পরে সদাশিবন বা শিবশঙ্কর, যারা যখন তাদের নিজেদের অনেক রোগী দাঁড়িয়ে আছে, সেখান থেকে উঠে আসতো, হুম। উঠে এসে মাকে পা ছুঁয়ে প্রথমে প্রণাম করে সব লোকেরা হাঁ হয়ে দাঁড়িয়ে থাকতো হুম। যে বুড়ি কে, একজন রোগীকে নিয়ে এসছে, বলতো আরে বাপরে
ওনার রুগীকে আগে আমাকে দেখে দিতে হবে, তা না হলে পরে উনি যদি ছোটবেলার মতন আমার কান ধরে একটা থাপ্পড় লাগান, ম্যাডাম, হ্যাঁ ম্যাডামের কাছে তো আমি এখনো বাচ্চা। তো মাকে ওরা এতটাই রেসপেক্ট করতো, এবং মার মৃত্যুসজ্জার দিন তারা বলে দিয়েছিল যে আমাদের ম্যাডাম হসপিটালে আসবে না, হসপিটাল ম্যাডামের বাড়িতে যাবে। আমাদের বাড়িতে হসপিটাল থেকে স্যালাইনের বোতল টোতল ইত্যাদি তখনকার দিনে লাগিয়ে দেওয়া ছিল, এবং মার মৃত্যুসজ্জার পাশে শিবশঙ্কর স্টিল সকাল থেকে রাত পর্যন্ত বসেছিল। এটা একটা বড় পাওনা, এটা একটা বড় পাওনা। এবং মার মৃত্যুর পর, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তিনি ডেথ সার্টিফিকেটটা লিখে দিয়ে তারপর সেখান থেকে উঠেছিলেন। মানে বাড়ির থেকে ডেথ সার্টিফিকেট বাড়িতে বসে সেখানে তার মাথার সামনে বসে শিক্ষক শিক্ষিকার কাছে এইটাই তো তার কাছে বড় পাওনা, এটা বড় পাওনা। এবং সদাশিবন বললো যে ডেড বডি রাখতে হবে, আমি না আসা পর্যন্ত ডেড বডি তোলা যাবে না। পরের দিন সকালবেলা সদাশিবন এলেন, তার সামনে ডেড বডি তোলা হবে। এইভাবে এটা আমাদের পারিবারিক ঘটনার কথা বললাম। তারপর তো আমরা ভাই বোনেরা সবাই এখানেই, আমি তো পড়তে চলে গেলাম কলেজে, ভাই বোনেরা সব এখানকার স্কুলেই পড়াশুনো করলো, সকলেই হিন্দি মিডিয়াম প্রায় পড়াশুনো করেছে, বাংলা স্কুলে কিছু কিছু। তারপরে স্যার আপনি বাংলার দিকটা কি করে পেলেন? আপনি তো 9 পর্যন্ত ওখানে পড়ে এলেন। যেহেতু আমি যে প্রাইভেটে যে আমি পরীক্ষাটা দিলাম সেটা আমি বাংলা মিডিয়ামে দিলাম, ক্যালকাটা বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের। আমি যখন কলেজে পড়তে গেলাম তো সেখানে তো বাংলা থেকে সাবজেক্ট রয়েছে, ফলে আমি যখন এসে চাকরি, আমার অসুবিধা হয়নি চাকরি পেতে। আর হিন্দি তো আমরা এখানে শিখেই নিয়েছিলাম, হ্যাঁ হিন্দি আমাদেরকে বাধ্য হয়ে শিখে নিতে হয়েছে। স্কুলে যখন মাস্টারি করছি তখন হিন্দি তো শিখতেই হবে, তো এই হিন্দি আমরা নিজেরাই শিখে নিয়েছিলাম। তো স্যারের জীবনটা প্রায় মানে পোর্ট ব্লেয়ারের উপরেই বেশিরভাগ কেটেছে? না, বেশিরভাগ আমি কাটিয়েছি গ্রামে গ্রামে। এই যে বিভিন্ন গ্রামগুলো, প্রথম আমার পোস্টিং হয়েছিল কালীঘাট, প্রথম পোস্টিং। আমি পড়াশোনার ক্ষেত্রে মানে যখন ছোটবেলায় এসছেন, মানে আন্দামানে এলেন, তো আন্দামানে এসে প্রথমেই আপনি পোর্ট ব্লেয়ারের উপরেই ছিলেন ছোটবেলা থেকে? হ্যাঁ, তারপরে এখান থেকে 10th পাস করে তারপরে আপনি মেরিল্যান্ড চলে গেলেন? আমি ওই যে বললাম প্রাইভেটে 10th পাস করলাম, তারপর মেরিল্যান্ডে চলে গেলাম। তারপরে ওখান থেকে আসা আবার আন্দামানে এলেন? আন্দামানে এলাম। আন্দামানে এসে তারপরে আপনি আন্দামানে এসে প্রথম চাটামে, তখনকার দিনে তো এলেই পাস করা থাকলেই চাকরি, তখন তো চাকরিটা তো বাধ্যবাধকতা ছিল না, আর এত মানে দুরূহ ব্যাপারও ছিল না, চাকরি পাওয়া যেত আন্দামানে। যার জন্য মেরিল্যান্ড থেকে বহু মানুষ তখন চাকরির সন্ধানে, যারাই আন্দামানে এসেছে, আন্দামান কাউকে বিমুখ করেনি, এটা বলতে পারি। তো আমি প্রথমে এই চাথামে কাজ করলাম কিছুদিন। চাথামে একটা পোস্ট ছিল মুন্সি, ক্লার্কের ঠিক নিচে মুন্সির পোস্টে কাজ করলাম কিছুদিন পর। তারপরেই দেখলাম শিক্ষক নেওয়া হচ্ছে, এডুকেশনের যে বিয়ান্ত সিং যাকে বলা হয়, যাকে এডুকেশনের সমস্ত মানুষই প্রায় ছেলে, এবং তিনিও সকলকে চিনতেন। তিনি একই সঙ্গে আমাদের সাথে রিক্রুট হয়ে মেরিল্যান্ড থেকে একই জাহাজে এসেছিলেন, ফলে মা বাবার সঙ্গে জানাশোনা ছিল তার। তিনি আমাকে ডেকে বললেন, এই শিক্ষক মাসেই চাকরি করবি? বললাম স্যার করবো। বললো কালকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে আয়। আমি অ্যাপ্লিকেশন গিয়ে জমা দিলাম। তখন এডুকেশন অফিসটা ছিল এখন যেখানে সাপ্লাই লাইনের অফিস, ওই সাপ্লাই লাইনের অফিসের যেখানে শিপিংয়ের টিকিট দেওয়া, সেই সাপ্লাই লাইনের নিচতলা এবং উপরতলা দুটো মিলিয়ে ছিল এডুকেশন অফিস। সেইখানে গিয়ে বিনসিং সাহেবের ওখানে আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর বলবে ঠিক আছে সামনের রবিবার দিন চলে আয়। সামনের রবিবার দিন আমরা গেলাম। রবিবারেই? হ্যাঁ, রবিবারই অফিস খোলা আছে। চলে আসলাম। তো আমরা চলে আসাতে তিনি জিজ্ঞেস করলেন নাম ধাম। দেখলাম তার পাশে একজন বয়স্ক মানুষ, বলেন ইনি দিল্লি থেকে এসছেন মাস্টারদের রিক্রুট করার জন্য। তারও নাম ছিল বিডি সিং, বয়স্ক মানুষ, আজও নামটা আমার মনে আছে। তো বিডি সিং সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি আন্দামানের যে কোনো জায়গায় যেতে রাজি আছো? আমি বললাম হ্যাঁ, যে কোনো জায়গায় যেতে রাজি আছি। বলে তোমার মা বাবা যদি তোমাকে যেতে না করে? আমি বললাম না, মা বাবা না করবেন না, কারণ আমরা আন্দামানে কাজ করব বলেই ভূখণ্ড থেকে এখানে এসেছি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে আমার মা বাবা আমাকে আটকাবেন না।
ব্যাস বিন সিং সাহেব বললেন যে আমি ওর মা বাবাকে চিনি, সুতরাং স্যার নিঃসন্দেহে ওকে নিতে পারেন। তো এইটুকুই আমাদের ইন্টারভিউ হয়েছিল। যথারীতি আমরা মাস্টারি পেয়ে গেলাম, যে কজন ছেলে পেলেদের ডাকা হয়েছিল আমরা সবাই শিক্ষকের পদে নিযুক্ত হলাম। প্রথম নিযুক্ত হয়ে আমাকে পাঠানো হলো কালীঘাট গ্রামে, তুমি চলে যাও। তখন এমনও দিন গেছে গ্রামে গ্রামে স্কুল নেই, শিক্ষকদেরকে গ্রামবাসীদের সাথে নিয়ে জঙ্গল থেকে কাঠ জোগাড় করে বেত পাতা, বাঁশ পাতা বা ঘর ছাইবার জন্য এক ধরনের হেতাল পাতা পাওয়া যেত। সেই সমস্ত পাতা দিয়ে বাঁশের চাটাই জঙ্গল থেকে খুঁটি জোগাড় করে কেটে নিয়ে এসে সেইগুলো দিয়ে কুড়ে ঘর মতন বানিয়ে তাতে স্কুল প্রথম শুরু হতো। এডুকেশন থেকে একটা করে রেজিস্টার ছাত্রদের নামধাম লেখার জন্য দিয়ে দেওয়া হতো, কিছু বইপত্র, একটা ব্ল্যাকবোর্ড, এগুলো সাপ্লাই করা হতো প্রথম। তারপর আস্তে আস্তে পরবর্তী সময়ে সেই সব স্কুলগুলোকে পাকা করা হয়েছে, পাকা বিল্ডিং হয়েছে। রাস্তাঘাট, তখনকার দিন তো রাস্তাঘাট এত ছিল না, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো। আমার মনে আছে আমি সলবে 19 নম্বর বলে একটা জায়গা আছে, সেইখানে কাজ করেছি। সেই গ্রামে পৌঁছবার জন্য আমাকে রাইটমো থেকে প্রথমে এক রাত্রির হল্ট করতে হতো 12 নম্বর গ্রামে, তারপর সেখান থেকে পরের দিন 14 নম্বর গ্রামে, তারপর সেখান থেকে আমি 19 নম্বর গ্রামে গিয়ে পৌঁছতাম। মানে তখন এতটা রিমোট ছিল এবং 19 নম্বর সলবে নাই, তো এতটা রিমোট ছিল। আজকে সেই সলবে 19 টুরিস্ট স্পট হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলছি, সেখান পর্যন্ত গাড়ি যায়, বাস যায়। তখনকার জঙ্গলে তো তা ছিল না, জঙ্গলের মধ্যে সাপের ভয় ছিল, যোগ পদে পদে পায়ে পায়ে যোগ ধরতো, হাতে নুনের পোটলা, হ্যাঁ, বা লেবুর টুকরো দরকার। মাঝে মাঝেই থেমে যোগ ছাড়িয়ে নিতে হতো, লেবু ঘষে দিয়ে বা চুন বা নুন ঘষে দিয়ে। হ্যাঁ, মানে যোগের যা সরঞ্জাম মানে সঙ্গে রাখতে হতো। সেইভাবে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছতাম স্কুলে। সেখানে তখন স্যার ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেস্ট, যেহেতু তখন যারা এসছেন, আমি ধন্যবাদ দেবো সেই সমস্ত উদ্বাস্তু পরিবারদেরকে, যে যারা সেই সময় ছাত্রছাত্রীদের, নিজেদের ছাত্রছাত্রী, বড় বড় ছাত্রছাত্রী, একদিন তারা স্কুলে পড়ার সুযোগ পায়নি। আমি তো তখন আমার বয়স বছর 18 বছর বয়স হবে, ছাত্রছাত্রীরা প্রায় আমার সমবয়সী, 16-17 বছর, 15 বছর, 14 বছর বয়স হয়ে গেছে, স্কুলে যায়নি। তো তাদেরকে নিয়ে স্কুল শুরু করতে হয়েছে। তখন একটু মানে একটা সৌভাগ্য হলো, হ্যাঁ, যে এদের সঙ্গে এবং স্টুডেন্টদের সঙ্গে আমরা প্রায় বন্ধুর মতোই মিশতাম, এবং তাদের বাড়িঘর আমাদের কাছে অবারিত ছিল। তারা খাবার দাবারের জোগাড় করতেন আমাদেরকে। আমি তো আমার সার্ভিস লাইফে জীবনে কোনোদিন নিজের হাতে রান্না করিনি, বা পরিবারকেও আমাকে নিয়ে যেতে হয়নি কোথাও। গ্রামের লোকেরা আমাকে খাবার জুগিয়েছেন, এবং ছেলে মেয়েদের মধ্যে প্রথম বিনোদ বিহারী ডাক্তার হয়েছে, ডিগলিপুরের ছেলে। পরবর্তী সময়ে এই সেটলারদের মধ্যেই, উদ্বাস্তু পরিবারের মধ্যেই, বিশেষ করে কদমতলা গ্রামে বহু ছাত্রছাত্রী তারা ডাক্তার হয়েছে, ডাক্তার দীনবন্ধু। তারপরে এখানে থেকে অনেক ছেলেরা ইঞ্জিনিয়ার হয়েছে, বহু ইঞ্জিনিয়ার ছেলে হয়েছে। এবং শিক্ষিত গ্রাম হিসেবে তখনকার দিনে কদমতলার খুব নাম ডাকছিল। কদমতলা গ্রামে মানে আন্দামান নিকোবরের সব থেকে কদমতলাটা ওই সময় আর এখনো পর্যন্ত মানে শিক্ষার হারটা বেশি ছিল, কদমতলা গ্রামে। আর ডিগলিপুরের মানুষরাও এগিয়ে ছিল কালচারাল প্রোগ্রামের দিকে। হ্যাঁ, তখনকার দিনে বিভিন্ন রকম। স্যার কোথায় কোথায় মানে আন্দামানে কোথায় কোথায় চাকরি করেছেন? আমি নর্থ আন্দামানের মধ্যে কালীঘাট, মিডল আন্দামানের মধ্যে স্বদেশনগর, হিলি গ্রাউন্ড, এবং ওই কালাডি বলে একটা গ্রাম, কালাডি আছে। হ্যাঁ, কালাডি জাংশন, যেটা এখন কালাডি, যেটা এখন তো নালা পার হয়ে যেতে হতো। সেই নালায় নৌকো করে পারাপার হতো এই বর্ষার সময়। আমি যেই নৌকায় পার হয়ে এপারে এলাম, বেটাপুরে এসে নামলাম, সেই নৌকায় রঙ্গত থেকে বাসটা এসে দাঁড়ালো, রঙ্গতের থেকে ছাত্রছাত্রীরা ওই নৌকায় উঠলো, ওপারে যাবে, কালাডি গ্রামে যাবে।
নৌকা মাঝখানে ডুবলো, 7টা মেয়ে প্রাণ দিয়েছিল। 7টা মেয়ে ডুবেছিল সেই সময়। হ্যাঁ, মানে আপনি নেমেছেন? আমি নামলাম, আমাকে পার করে দিল এবারে। এবার ওই বাচ্চাদের নিয়ে মানে ওই নৌকায় ওরা পার হয়ে নিজেদের গ্রামে যাবে। আর ঘূর্ণির মধ্যে পড়ে গেল। এখানে তাদের পুরো নৌকা সহ ছাত্রছাত্রীদের সংখ্যা তো একটু বেশি। আমরা যারা পার হচ্ছিলাম 5-6 জন লোক পার হচ্ছিলাম নৌকা, কিন্তু ওরা তো উঠেছিল অনেক বেশি সংখ্যায়। নৌকাটা ডুবে গেল এবং 7টি মেয়ে ডুবে গিয়েছিল। হ্যাঁ, 1969 I think 69-70। তো খুবই একটা মানে হ্যাঁ, এটা আমার চোখের সামনে ঘটেছে। কারণ আজ তো সেইখানে ব্রিজ হয়ে গেছে। আজকে সেখানে দিয়ে রাস্তায় বাস চলছে। সেই কালাডি গ্রামের ভেতর দিয়ে আমি কল্পনা করতে পারি না যে আজ কালাডি গ্রামে বাস চলাচল করছে, তার উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে। হ্যাঁ, সেই ব্রিজ দিল্লি গ্রাম দিয়ে ঘুরে ওটা মায়াবন্দরের দিকে যাচ্ছে। শান্তিপুর গ্রাম আলাদা ছিল। তো আমি এইখানে কাজ করছি। আর সাউথ আন্দামানে এসে তো আমি ফ্রাটগঞ্জ, সোলবে 19, ওয়ান্ডুর, নিউ ওয়ান্ডুর, এই সমস্ত স্কুলে কাজ করেছি। লাস্ট 5 বছর আমার সার্ভিস জীবনের 5 বছর আমি জিডিএমএস বানাবার জন্য আমাকে নিয়ে আসা হলো। ফেব্রুয়ারি যেটা আজকে জিডিএমএস যে স্কুলটা, সেইটা তখন চিন্তা করা হলো যে বিএড কলেজের সঙ্গে একটা স্কুল থাকা দরকার, ডেমনস্ট্রেশন স্কুল। তো ওটা ছিল মডেল স্কুল। আমাকে বলা হলো এটাকে ডেমনস্ট্রেশন স্কুলে পরিণত করো। তো আমি তখন অন্যান্য আরও কিছু শিক্ষকদের আমাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো। বিভিন্ন ডেমনস্ট্রেশন বাইরের স্কুলের, উড়িষ্যা, আজমির ইত্যাদি জায়গার ডেমনস্ট্রেশন স্কুলের প্রসপেক্টাস আমাদেরকে দিয়ে দেওয়া হলো। সেইটা অনুযায়ী কারিকুলাম আমরা তৈরি করলাম। ডেমনস্ট্রেশন স্কুলের ভিতরে নতুন করে কম্পিউটার ক্লাস তৈরি হওয়া, লাইব্রেরি তৈরি হওয়া, স্কুলের সাইডে গার্ডেন বা পার্ক তৈরি করা, ওইগুলো তৈরি করে ডেমনস্ট্রেশন স্কুল বহুদিন পর্যন্ত খুব ভালোভাবে চলেছে। এবং এখানকার গার্জিয়ানসরা, বিশেষ করে মা বাবারা বাচ্চাদের, তারা মানে মুখিয়ে থাকতেন যে জিডিএমএস স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা ভর্তি করব। তারা মানে ওই যে মানে ফ্যাসিলিটি দেখে মানে পরিবেশটা মানে সেরকম ভাবে তৈরি করা হয়েছিল জিডিএমএস কে। পরবর্তী সময়ে জিডিএমএস স্কুলটা আবার বিএড কলেজের কাছ থেকে ডিপার্টমেন্টের কাছে ফিরে যায়। ডিপার্টমেন্ট পুনরায় ওটাকে ফিরিয়ে নেয় ডিপার্টমেন্টের হাতে। তো জিডিএমএস আজকে এডুকেশন ডিপার্টমেন্টই আছে। তখন আমাদের সময়ে আমরা ওটাকে বিএড কলেজের আন্ডারেই চালিয়ে গেছি এবং ওখানে ছাত্রছাত্রীদের নিয়ে এবং আমরা পড়াশোনার যে ব্যাপারটা সেইটা অনেকটা চেঞ্জ করে দিয়েছিলাম, যেটা আমাদের ওখান থেকে বহু ছাত্ররা একটা নতুন কারিকুলাম আমরা চালু করেছিলাম। সেটা হচ্ছে স্কুল আউটসাইড ক্লাসরুম। আজকে কোনো স্কুল যখন ওই প্রোগ্রাম করে তখন আমার খুব আনন্দ হয় যে আমরা সেই সময় এটা ইন্ট্রোডিউস করেছিলাম। এটা 2000 সালে 2001-2002 থেকে এটা স্টার্ট করেছিলাম স্কুলে। ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কখনো সেলুলার জেলে চলে যেতাম। সেলুলার জেলের প্রাঙ্গণে বসে পড়াশোনা হতো, ক্লাস হতো। ওদেরকে বলতাম যে তুমি যা দেখলে তার নোট করো। পরের দিন তার উপরে গিয়ে কি দেখলে সেটা লিখে আমাদের দিতে হতো। আমরা কোনোদিন চলে আসতাম মেরিনা পার্কে। এখন এই যে ফিল্ড ট্রিপ বা এক্সকারশন, এটা একটা এখন এডুকেশনের পার্ট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা চলে আসতাম মেরিনা পার্কে। আমরা চলে গেছি উৎকোষ, যেখান থেকে প্লেন ওঠানামা করে। ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওরা খুব খুশি মনে বাচ্চাদের একেবারে উপর পর্যন্ত নিয়ে গিয়ে সমস্ত এই প্লেন নামছে উঠছে সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দিত, দেখাতো। আমরা বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে চলে যেতাম এবং ওদের মিড ডে মিল সেইখানে পৌঁছানো হতো। মিড ডে মিলের যারা সাপ্লায়ার ছিল তারাও খুব কোঅপারেট করেছে আমাদের সঙ্গে। তারা গাড়ি করে ওখানে মিড ডে মিল পৌঁছে দিয়েছে এবং বাবা মারা সত্যিই আমাদের সঙ্গে খুব কোঅপারেট করতেন। তারা স্কুলে এসে দাঁড়িয়ে থাকতেন, স্কুল গেটে আমরা ফিরে আসছি কখন, ফিরে এসে তাদের কাছে আমরা ছেলে মেয়েদের হ্যান্ড ওভার করে দিতাম। এবং ছেলেমেয়েরাও খুব আনন্দের সঙ্গে পড়াশুনো করতো যে এই সারাদিন ক্লাসরুমের মধ্যে বন্ধ হয়ে থাকা, একই শিক্ষকের মুখ তাদের দেখছে আর তিনিও একই বাচ্চাদের দেখছেন।
এইটা এটা এটার থেকে মুক্তি কিন্তু রবীন্দ্রনাথ নিজেও চেয়েছেন, রবীন্দ্রনাথ চেয়েছেন। এবং তারও বহু আগে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো রুশোর জমানা। রুশো নিজে বলছেন প্রকৃতির বুকে ছেড়ে দাও ছেলে মেয়েদের, তারা নিজেরা শিখবে শেখাবে, তারা নিজেরা শিখবে। তো এই যে শিক্ষার যে কারিকুলাম, প্রাচীন যুগের যে মুনি ঋষিরা তারা তাদের তপবনে ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াতেন, সেখানে ক্লাসরুম ছিল না, সেখানে ছেলে মেয়েরা প্রকৃতির সঙ্গে মিশেই পড়াশোনা করত এবং প্রকৃতির থেকেই তারা জ্ঞান উপলব্ধি তাদের হতো। তো সুতরাং আজকের পড়াশোনা আজকের মতন, তখনকার পড়াশোনা ছিল তখনকার মতন। যে পরিস্থিতি বা হবে, পরিস্থিতি সবসময় বদলাচ্ছে, কারণ পৃথিবীটাই তো পরিবর্তনশীল, পৃথিবী নিজেই তো তার কক্ষপথে দাঁড়িয়ে ঘুরছে, রোজই সে একটু করে সরে যাচ্ছে আর একটু করে তার পরিবর্তন হচ্ছে। ফলে সেই পৃথিবীর ভিতরে থাকা সমস্ত রকমের চিন্তা ভাবনা, মানুষজন, বস্তু জগৎ সবের মধ্যেই পরিবর্তন আসতে বাধ্য, তাই না? স্যার, আপনার এই জ্ঞানবদ্ধ তথ্য খুবই ভালো লাগলো, খুবই অনেক কিছু জানতে পারলাম। আর আপনার যে জীবনের অভিজ্ঞতা আন্দামানের ব্যাপারে, এটাও অনেক কিছু জানলাম, আমার দর্শকরাও জানলো। স্যার, আপনাকে চম্পা ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুবই ভালোভাবে চলুক। এবং মানুষের যে জ্ঞানের যে চলমান জ্ঞানের যে অন্বেষণ, সেইটার একটা পাথেও হয়ে দাঁড়াক। নমস্কার স্যার, খুব ভালো থেকো তোমরা।